করুণ একটা দাঙ্গা হাঙ্গামা ইতিহাস রচনা হয়েছে। 190 বছরের ব্রিটিশ শাসনের ইতিহাস কোনো হাসি তামাশার ইতিহাস নয়। ইন্ডিয়ান গেটে তারা এখনো পর্যন্ত খোদাই করে লিখে রেখেছে মুক্তিকামী জনতা যারা শহীদ হয়েছে ব্রিটিশ বিরোধী আন্দোলনে, সেখানে 96,000 মানুষের লিস্ট সেখানে খোদাই করা আছে। 62,000 মানুষের লিস্ট সেখানে রয়েছে যারা মুসলমান। অথচ এই অঞ্চলে হিন্দুদের বসবাস বেশি, কিন্তু স্বাধিকার আন্দোলন লড়াইয়ের জন্য মুসলমানদের কন্ট্রিবিউশনটা এখানে অনেক বেশি ছিল। এই যে ব্রিটিশদের 190 বছরের ইতিহাস, উপনিবেশবাদীদের ইতিহাস, দুর্ভিক্ষের ইতিহাস এখানে ছিল। এরা আমাদেরকে শুধুমাত্র ভৌগোলিকভাবে যে পরাধীন করেছে তা নয়, আমাদের কৃষ্টি, কালচার, সংস্কৃতি, তাহাজিব, তামাদ্দুন, ঈমান, আকীদা, রাজনীতি, অর্থনীতি সব দিক থেকে এই প্রদেশকে তারা পঙ্গু করে দিয়েছে। আপনারা জানেন ম্যাকলি কমিশন গঠন করা হয়েছিল 1843 সালে। 100 বছর পরে গিয়ে এই অঞ্চলের মানুষদের শিক্ষা দীক্ষায় উন্নত করার জন্য তারা একটা কমিশন গঠন করেছিল। আর এই 100 বছর ধরে আমাদের মৌলিক শিক্ষার অধিকার থেকে এই অঞ্চলের মানুষদেরকে তারা বঞ্চিত করেছে। এই 100 বছরের ইতিহাস আমরা বিশ্লেষণ করে যেই জিনিসটা পাই, সেখানে মুসলমানদের 82,000 মক্তব বা মাদ্রাসার শিক্ষা কাঠামো মুসলমানরা তৈরি করেছিল এই অঞ্চলে। এই 82,000 মক্তবে এভারেজে 400 মতো করে গড়ে শিক্ষার্থীরা পড়াশোনা করত। এই মক্তব ব্যবস্থাগুলো তারা 100 বছর ধরে ধ্বংস করেছে। চিরস্থায়ী বন্দোবস্ত, এরপরে তারা সূর্যাস্ত আইন, এই জাতীয় আইন প্রণয়ন করে মুসলমানদের কাছ থেকে জমিদারিগুলো কেড়ে নিয়ে সেখানে আরেকজনের বন্দোবস্ত তারা এখানে করেছিল নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করার জন্য। এই জিনিসগুলো আমাদেরকে ইতিহাস এই জিনিসগুলো স্মরণ করিয়ে দেয় এই কারণে যে এখনো এই বাংলাদেশের যে শত্রু যারা রয়েছে এগুলো আমাদের আশেপাশেই বসবাস করে। 2-4 পয়সা দিয়ে এগুলো বিক্রি হয়ে যায়, নিজের স্বজাতির কথা চিন্তা করে না। কারণ তারা চিন্তা করে আমি ক্ষমতা পরিবর্তন হলে সেকেন্ড হোম তো বিদেশে আছে, আমি পালিয়ে চলে যাব, আমার তো অনেক টাকা আছে, আমি অমুক জায়গায় চলে যাব, সুতরাং এই দেশটা বদলায় যায়। এদেশের নেতাদের চরিত্র আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করি। তাদের ছেলে মেয়ে থেকে শুরু করে সবাই বিদেশে পড়াশোনা করে, সব বিদেশে, নিজের দেশে থাকে শুধুমাত্র বণিক শ্রেণীর মতো অর্থ আত্মসাৎ লুটপাট করার জন্য। যখনই কোনো বিপদে পড়ে, ক্ষমতা চেঞ্জ হয়ে যায়, তখন আর দেশে তাদের কোনো জায়গা হয় না, তারা বিদেশে চলে যায় আয়েশি জীবন যাপন করার জন্য। এ কারণেই তাদের সন্তান থেকে শুরু করে অধিকাংশ নেতারই ছেলে মেয়ে সব বিদেশে পড়াশোনা করে। জনগণকে তারা মন দিয়ে যদি ভালোবাসতো এই দেশটার উন্নতি তো অনেক দ্রুতই হতো, কিন্তু আমরা সেই জিনিসটা খেয়াল করি নাই, লক্ষ্য করি নাই। আমরা এই পলাশি থেকে কয়েকটা বিষয় আমি জাস্ট এখানে আলোচনায় 2টা পয়েন্টে স্যারের যে প্রবন্ধ উপস্থাপন করেছেন সেখান থেকে আমার কাছে যে বিষয়টি মনে হয়েছে 4টা পয়েন্ট নিয়ে মূলত আমি আপনাদের সামনে কথা বলবো। এক নম্বর হচ্ছে পলাশির যুদ্ধ থেকে যে 4টা বিষয় আমার কাছে মনে হয় যে আমাদেরকে সতর্ক থাকা বা আমাদের সামনে স্পষ্ট হয়েছে যে বার্তাটা। তার এক নম্বর হচ্ছে বাংলার জমিদার তৎকালীন সময়ে যারা ছিল, প্রধান প্রধান জমিদার বা ধনী শ্রেণী বা বণিক যারা ছিল বা বেনিয়া যারা এখানে ছিল, তারা দেশের স্বাধীনতার বিনিময়ে হলেও মুসলিম শাসনের অবসান কল্পে ইংরেজদের সাথে তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। তাদের ধারণা ছিল ইংরেজদের সহায়তা করলে তাদের হাতে ক্ষমতা আসবে এবং সেই ক্ষমতা তারা খুব আয়েশি জীবন যাপন করবে, এই ক্ষমতা তারা গ্রাস করবে। অর্থাৎ তাদের ধারণা ছিল যে সিরাজউদ্দৌলার কাছ থেকে ক্ষমতাটা হস্তান্তর করার জন্য একটা বিদেশি শক্তি সহযোগিতা প্রয়োজন, আর যেহেতু এইখানে ইংরেজরা সহযোগিতা করতে বেশি প্রস্তুত, তাই তাদের সাথে এলাই হয়ে গেছে। এই জোটপত্র যারা হয়েছিল, আপনারা অবাক হবেন যে নবাব সিরাজউদ্দৌলাই তাদেরকে ক্ষমতায়ন করেছিল, তার আশেপাশে রেখেছিল।